আমরা যখন কোনো জিনিসকে কুরিয়ার করি এবং সেটা যখন কাস্টমার অবধি পৌঁছায়, সেটা কিন্তু মাঝখানে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যায়। যখন সেটা ইন ট্রানজিটে থাকে তখন কিন্তু সেটাকে নিয়ে ছোড়াছুড়ি হয় এবং সেটার ওপরে অনেক জিনিস সাজিয়ে রাখা হয়। এইভাবে নানানভাবে কিন্তু আঘাতগ্রস্ত হতে পারে আপনার প্রোডাক্ট। আমি যখন আমার পার্সেলটাকে কাস্টমার কাছে ডেলিভারি দিতে যাচ্ছি, তখন আমার উচিত সেটাকে এমনভাবে প্যাক করা যাতে কাস্টমার সেটাকে নিখুঁত অবস্থায় পায়। আপনি আপনার প্রোডাক্টের যত্ন করেন বলে কখনো ভাববেন না যে কুরিয়ার বয়রাও কিন্তু আপনার প্রোডাক্টটাকে আতু আতু করে ধরবে। কুরিয়ার বয়রা কিন্তু এটাকে ছোড়াছুড়ি করে, যখন গাড়িতে ছোড়ে তখন ছুঁড়ে ছুঁড়ে পার্সেলগুলোকে দেয়। ওরা কিন্তু এটা ভাবে না যে ভেতরে যা আছে সেটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এটা তাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনার নিজের দায়িত্ব কাস্টমার যেটা আপনার কাছে অর্ডার করেছে সেটাকে অক্ষত অবস্থায় তার কাছে পৌঁছে দেওয়া। নমস্কার, আমি সোনাম। দীর্ঘ কয়েক বছর ধরে আমি বিজনেস, সেলস এবং রিসেলসের সাথে যুক্ত রয়েছি এবং গত 2 বছর ধরে একটি সাকসেসফুল ই-কমার্স বিজনেস রান করছি। এই চ্যানেলের উপরে যে অনলাইন বিজনেসের সিরিজটা চলছে, তার মধ্যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন কিছু প্যাকিং ম্যাটেরিয়াল যেটা কিন্তু আপনার প্রোডাক্টকে একদম অক্ষত অবস্থায় কাস্টমার কাছে পৌঁছে দেবে। আমি পরপর অনেক কটা প্যাকিং ম্যাটেরিয়ালের কথা বলবো। আপনি যেটা এফোর্ড করতে পারবেন বা আপনার যেটা প্রোডাক্ট সেই অনুযায়ী যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটাই শুধু ইউজ করবেন। সব কটা যে আপনাকে ইউজ করতে হবে এটা কখনোই নয়। যে কোনো একটা বা দুটো জিনিস আপনি বেছে নেবেন আপনার প্রোডাক্টকে প্যাকিং করার জন্য। যদি আমি ছবি পাই তাহলে আমি চেষ্টা করব প্রত্যেকটা মেটেরিয়ালের ছবি একটা করে অ্যাড করার। ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রেচেবল র্যাপিং রোল। এটা কিন্তু মূলত প্লাস্টিকের হয় এবং এটা কিন্তু একদিকটা চ্যাটচ্যাটে টাইপের হয়, মানে একটু আঠা আঠা থাকে, সামান্য আঠা, যেটা প্রোডাক্টের গায়ে কিন্তু লেগে যায় না, অথচ প্রোডাক্টটাকে একদম সেফ রাখে। এটা কিন্তু রোল হিসেবে আসে, রোল হিসেবে বিক্রি হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই সমস্ত মেটেরিয়াল গুলো কিন্তু কোথায় পাওয়া যাবে সেটাও আমি লাস্টে বলে দেবো আপনাদের। এটাকে কিন্তু আপনি প্রোডাক্টের গায়ের সাথে চিটিয়ে দিতে পারেন। ধরুন আপনি কোনো ট্রাইপড বা আপনি ধরুন কোনো মাইক এরকম কিছু সেল করেন, তাহলে আপনি কি করবেন, সেই মাইকের যে প্যাকেজিং তার ওপরে বা মাইকটার মধ্যে কিন্তু আপনি র্যাপিং রোলটাকে জড়াতে পারবেন। এটা কিন্তু প্রোডাক্টের উপরে কোনো মানে এক্সট্রা কোনো দাগ ছেড়ে যায় না। এই যে আঠাটার কথা বলছি, এটা কিন্তু কোনো দাগ ছেড়ে যাবে না। এটা একদম সেফ এবং প্রোডাক্টটাকে কিন্তু একদম নতুন ব্র্যান্ড নিউ লাগবে। যখন কাস্টমার আপনার প্রোডাক্টটাকে রিসিভ করবে, সে যখন দেখবে যে আপনি এইভাবে প্যাকেজিং করেছেন, মানে প্রোডাক্টটা একদম কোনো স্ক্র্যাচ হয়নি, কিছু হয়নি, তখন কিন্তু কাস্টমার অনেক বেশি খুশি হবে। এরপরে যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে বাবল পলি রোল। এটা কিন্তু ছোটবেলায় আমরা অনেকেই দেখে থাকি, আমাদের বাড়িতে কোনো জিনিস যখন আসতো তখন কিন্তু আমরা ফটফট করে ওগুলো ফাটাতাম, খুব মজা লাগতো। এই যে বাবল পলি রোল গুলো, এই বাবল পলি রোল কিন্তু আপনার প্রোডাক্টকে বাইরের আঘাত থেকে বাঁচাতে সাহায্য করবে। এটা কিন্তু গজ হিসেবে, মিটার হিসেবে বা রোল হিসেবে সেল করা হয়। আপনার যদি কোনো ঠুনকো প্রোডাক্ট হয়, যেমন ধরুন কোনো কাপ বা ক্রকারিজ যেগুলো হয়, সেগুলো যদি আপনি সেল করে থাকেন বা কোনো ক্যান্ডেল, এইগুলোকে আপনি প্রথমে ওই বাবল রোলটাতে জড়িয়ে তারপরে মেন প্যাকেজিং করতে পারেন। এর ফলে কি হবে, বাইরে থেকে এটাকে যতই ছোড়াছুড়ি করা হোক না কেন, এই প্রোডাক্টের উপরে কোনো স্ক্র্যাচও আসবে না এবং প্রোডাক্টটা ভেঙে যাবে না। এরপরে যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে জিপার ব্যাগ। জিপার ব্যাগ বলতে প্লাস্টিকের যে জিপার ব্যাগগুলো হয়, যেগুলো ওপরটা চেটানো যায় আবার দরকারে খোলাও যায়। এই জিপার ব্যাগগুলো আপনি তখনই ইউজ করতে পারবেন যদি আপনার প্রোডাক্টটা চ্যাপ্টা হয় বা আপনার প্রোডাক্টটা গার্মেন্টস রিলেটেড হয়, মানে জামা কাপড় রিলেটেড কিছু, যেগুলো নরম, সেগুলো আপনি ইউজ করতে পারেন, এর মধ্যে প্যাকিং করতে পারেন। এই জিপার ব্যাগও কিন্তু প্রোডাক্টের উপরে কোনো স্ক্র্যাচ আসতে দেয় না। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এইরকমই সিমিলার আর একটা প্রোডাক্ট হচ্ছে চায়না পলি প্যাক। তো চায়না পলি প্যাক হচ্ছে এইরকমই প্লাস্টিকেরই হয়, কিন্তু ওপরটা হচ্ছে তার আঠা থাকে, মানে স্টিকারের মতো আঠাটা যেমন কুরিয়ার ব্যাগে থাকে, সেরকম স্টিকারের মতো আঠাটা তুলে সেটাকে চিটিয়ে দিতে হয়। এটা কিন্তু চিটিয়ে দিলে পরে আবার খোলাও যায়, কোনো অসুবিধা নেই। কুরিয়ার ব্যাগের মতো নয় যে একদম সিল প্যাক হয়ে যাবে, ওটাকে কিন্তু পরে খোলাও যায়। তো চায়না পলি প্যাক কিন্তু জিপার যে প্লাস্টিক পলি ব্যাগ বললাম সেই রকমই সেমই। কিন্তু আমার মনে হয় যে চায়না পলি প্যাক দেখতে কিন্তু অতটাও প্রিমিয়াম কোয়ালিটি দেয় না আমাদেরকে, যতটা কিন্তু নেক্সট প্রোডাক্টটা দেয়। তো নেক্সট প্রোডাক্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে জিপার ব্যাগ, ফ্রস্টি জিপার ব্যাগ। তো ফ্রস্টি কেন বলছি, কেননা এই জিপার ব্যাগগুলো এগুলোও কিন্তু প্লাস্টিকেরই হয়, কিন্তু এগুলো একটু ফ্রস্টি বা কুয়াশা টাইপের, ধোঁয়াশা টাইপের হয়, মানে ভেতরের প্রোডাক্টটাকে দেখা তো যায় কিন্তু পরিষ্কার দেখা যায় না, এটা একটু আবঝা টাইপের দেখা যায়। যেগুলো আমি পার্সোনালি আমার বিজনেসের জন্য ইউজ করে থাকি, এগুলো আমার খুব পছন্দ। আমি এখন তো ইউজ করছি, কিন্তু ভবিষ্যতে আমার প্যাকেজিং আবার পাল্টাবো। ফ্রস্টি জিপার ব্যাগ কিন্তু ওপরটা চেনের মতো হয়, যেটাকে টেনে দেওয়া যায় আবার খুলে দেওয়া যায়। এগুলো আপনি যদি কোনো প্রোডাক্ট প্যাক করেন, এর মধ্যে গার্মেন্টস এর মধ্যে প্যাক করা কিন্তু সব থেকে বেস্ট হবে। আপনি যদি নাইটি, কুর্তি বা ছেলেদের জামা এগুলো সেল করে থাকেন বা টি শার্ট, তাহলে কিন্তু আপনি এই যে জিপার ব্যাগ বলছি, ফ্রস্টি জিপার ব্যাগ, এইগুলোকে কিন্তু ইউজ করতে পারেন। এগুলো আমি পার্সোনালি ইউজ করি এবং খুব ভালো। এরপরে বলবো যে শু প্যাকিং রোল যেগুলো হয়, শু প্যাকিং রোল বলতে বাটার পেপারের মতো হয় দেখবেন, যার মধ্যে কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনার ব্র্যান্ড নেমও ছাপাতে পারবেন।
এইগুলো বেশিরভাগ কিন্তু জুতো প্যাকিং করার জন্য ইউজ করা হয়, কিন্তু আপনার প্রোডাক্টটা কিরকম ওটা ওর মধ্যে মানানসই হবে কিনা সেটা দেখে আপনি কিন্তু এই বাটার পেপার গুলো ইউজ করতে পারেন। এগুলো আসলে বাটার পেপার নয়, এর নামটা হচ্ছে শু প্যাকিং রোল। যদি আপনারা কোথাও সার্চ করেন তার জন্য বলে দিলাম। এগুলোকে আবার শু র্যাপিং পেপারও বলা হয়। তো এইগুলোতে বেশিরভাগ সময় দেখবেন আমরা যদি ব্র্যান্ডেড কোম্পানির কোনো জুতো অর্ডার করি তার সাথে কিন্তু এগুলো আসে। এখন কিন্তু নর্মাল ব্র্যান্ডরাও কিন্তু এগুলো ইউজ করছে। এগুলো জুতো প্যাকিং করার জন্য ইউজ করা হয়। আবারও বললাম, যদি আপনার প্রোডাক্ট এর মধ্যে খাপ খায় তাহলে আপনি আপনার যে করুগেটেড বক্স বা যে কার্টুন বক্স আপনি ইউজ করবেন তার মধ্যে প্রথমে এই বাটার পেপারটা দিয়ে তারপরে আপনার প্রোডাক্টটাকে দিতে পারেন। এর ফলে কি হবে যে কাস্টমারের কাছে যখন যাবে তখন জিনিসটা অনেকটা প্রিমিয়াম মনে হবে। এরপরে লাস্টে যে প্রোডাক্টের কথাটা বলবো সেটা হচ্ছে পেপার বাবল র্যাপ। অর্থাৎ একটা মেশিনের মধ্যে দিয়ে একটা পেপারকে নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু তার মধ্যে 1000টা ফুটো করে দেয় এবং সেটা কিন্তু বাউন্সি টাইপের হয়ে যায় বা বাবলস টাইপের, মানে ফুলে যায় আর কি। তার ফলে কি হয়, যখন আপনি কোনো ঠুনকো প্রোডাক্টকে যখন তার মধ্যে প্যাকিং করবেন তখন কিন্তু বাইরের আঘাত তার মধ্যে পৌঁছাবে না। তো এর যেটা বিপরীতে বলতে পারি যে বাবল যে পলি র্যাপের কথা বললাম সেটাও আপনারা ইউজ করতে পারেন, বা বাবল পেপার যেগুলো কাটিং পেপার আসে সেইগুলোও আপনারা ইউজ করতে পারেন। যদি আপনার আশেপাশে মার্কেটে আপনি এটা অ্যাভেলেবল পান তাহলে ইউজ করতে পারেন। তাছাড়াও এটার দরকার নেই, আপনি এটার বদলে কিন্তু প্লাস্টিকের বাবল র্যাপও ইউজ করতে পারেন। আপনি যদি চান যে প্লাস্টিককে অ্যাভয়েড করে চলবেন, আপনার প্রোডাক্টের যে গোটা প্যাকেজিংটা হবে সেটা যদি টোটালি প্লাস্টিক ছাড়া হয়, তাহলে আপনি অবশ্যই কিন্তু পেপার বাবল র্যাপটাকে ইউজ করতে পারেন। এতক্ষণ ধরে যে প্রোডাক্টের কথাগুলো আপনাদেরকে বললাম, এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন কোথায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। আর সব থেকে রিজনেবল প্রাইসেই বা পাবেন কোথায়? এগুলো কিন্তু অফলাইনেও পাওয়া যাবে এবং অনলাইনেও পাওয়া যাবে। অফলাইনে যদি আপনি কিনতে চান তাহলে আপনার আশেপাশে যে বড় শহর, সেখানে যে বড় বড় মার্কেট রয়েছে, সেখানে যেখানে প্যাকেজিং এর দোকান রয়েছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো। এগুলো কিন্তু গজ হিসেবে, মিটার হিসেবে, কোনোটা রোল হিসেবে এগুলো পাওয়া যায়। সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস। আর অবশ্যই অফলাইনে কিনতে গেলে বার্গেনিং অবশ্যই করবেন, একটু দামাদামি করবেন, তাহলে কিন্তু দাম কমতেও পারে। অনলাইনে যদি আপনি এই প্যাকেজিং গুলো সমস্ত কিনতে যান তাহলে ইন্ডিয়া মার্ট তো রয়েছে। ইন্ডিয়া মার্টে গিয়ে আপনি সার্চ করতে পারেন এই সমস্ত প্রোডাক্টের নাম, দেখবেন বড় বড় ম্যানুফ্যাকচারাররা এখানে রয়েছে, তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট আনাতে পারেন। এক্ষেত্রে একটা মেন অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে এরা কিন্তু কোয়ান্টিটিতে প্রোডাক্ট দেবে। কেননা যেসব বড় বড় ম্যানুফ্যাকচারাররা ইন্ডিয়া মার্টে রয়েছে তারা কিন্তু ডিল করে সমস্ত কোয়ান্টিটিতে, মানে বড় বড় বা বেশি বেশি প্রোডাক্টের ওপরে। তারা কিন্তু ডাইরেক্ট কারখানা থেকে বা ডাইরেক্ট যেখানে তৈরি হচ্ছে প্রোডাক্টটা সেই কারখানা থেকে কিন্তু সেল করে। তাদের কাছে কিন্তু বেশি সস্তায় মাল পাওয়া যায়, কিন্তু সেটা বেশি পরিমাণে কিনতে হয়। আপনি যদি আপনার বিজনেসটাকে লং নিয়ে যাবেন বলে ভেবেছেন তাহলে কিন্তু আমি একমাত্র সাজেস্ট করবো যে আপনি ইন্ডিয়া মার্ট থেকে এই সমস্ত প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনুন। কেননা আমি যখন ফ্লসটি ব্যাগ নিজে অর্ডার দিয়েছিলাম ইন্ডিয়া মার্টে একটা ম্যানুফ্যাকচারের কাছে, তার কাছে কিন্তু আমাকে 5000 পিস নিতে হয়েছে। এবার আপনি ভেবে দেখুন, আপনি যদি নতুন অনলাইন বিজনেস স্টার্ট করেছেন, আপনি কি 5000 পিস শুধুমাত্র ওই একটা প্যাকেজিং এর উপরে ইনভেস্ট করতে পারবেন? আপনার টাকাটা তো সেখানে আটকে থাকবে এবং আপনি জানবেনও না যে 3 মাস পর বা 4 মাস পর আপনার এই বিজনেসটা আদৌ চলবে কিনা। তাই জন্য আমি বলছি যে প্রথম আপনি কিন্তু অফলাইন মার্কেটে যে সমস্ত প্যাকেজিং অ্যাভেলেবেল পাবেন সেইগুলো দিয়েই ভালো করে প্যাকেজিং করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার যখন বিজনেস বড় হবে তখন কিন্তু আপনি ইন্ডিয়া মার্টের সাহায্যে বড় বড় ভালো ভালো প্যাকেজিং কিন্তু কাস্টমাইজ করেও নিয়ে আসতে পারবেন। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হবে। যদি আমার গত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু আমি বলেছি যে অনলাইন বিজনেস আপনারা কিভাবে কখন শুরু করতে পারবেন, কোথা থেকে হোলসেল মাল আনবেন, কিভাবে আপনারা প্রোডাক্টের প্রাইসিং করবেন, এই সমস্ত নিয়ে আমি ভিডিও বানাবো ভবিষ্যতে। এবং প্যাকেজিং নিয়েও আরো ডিটেলসে ভিডিও আসবে এবং হোম ডেলিভারি থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি এই সিরিজটা কমপ্লিট করব। তাই আশা করি এই সিরিজ শেষ হওয়া পর্যন্ত আপনার আর কোনো অসুবিধা বেঁচেই থাকবে না। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।